ঘটনাটি সূত্রপাত হয় 6 ডিসেম্বর সকাল 8টার দিকে। ঢাকা মেডিকেল কলেজের যে পুলিশ ফাঁড়ি আছে ওখান থেকে একজন পুলিশ সদস্য আমাদের কোতোয়ালি থানায় ডিউটি অফিসারকে টেলিফোন মারফত জানায় যে ঢাকা মেডিকেল কলেজে একজন প্রাপ্তবয়স্কা মহিলার লাশ আছে এবং সেই লাশটি কোন একজন অজ্ঞাত পরিচিত ব্যক্তি সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে তাকে হসপিটালে ভর্তি করে এবং হসপিটালে নিয়ে আসার পরে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এই সংবাদের ভিত্তিতে আমরা হসপিটালে যাই। হসপিটালে গিয়ে একটি ঢাকা মেডিকেল কলেজে যাই এবং একটি লাশের যে সকল পুলিশি আনুষ্ঠানিকতা আছে তদন্ত সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা সম্পন্ন করি। পুলিশের বিশেষায়িত সংস্থা সিআইডি কে আমরা বিষয়টি জানাই। তারা আসেন, তারা বিভিন্ন বায়োলজিক্যাল স্যাম্পল সংগ্রহ করে ওই সময়ে যে লাশ বা মৃত ব্যক্তি, ওই লাশের সাথে একটি ছোট বাচ্চা ছিল, আনুমানিক বয়স 7 বছর হবে। এছাড়া আর কাউকে আমরা পাইনি। আমরা তার বায়োলজিক্যাল বিভিন্ন স্যাম্পল পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে পরবর্তীতে তার পরিচয় শনাক্ত করি। পরিচয় জানা যায় ওই স্যাম্পল অনুযায়ী, বায়োলজিক্যাল স্যাম্পল অনুযায়ী তার পরিচয় জানা যায়। তার নাম মাধুরী বিশ্বাস, তার গ্রামের বাড়ি শ্বশুর বাড়ি খুলনা জেলার তেরোখাদায় এবং বাবার বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট থানা এলাকায়। তার বাবার নাম চিত্তরঞ্জন বিশ্বাস। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের কোতোয়ালি থানায় তার ভাই বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করি। কেন এটা কি স্বাভাবিক মৃত্যু না অন্য কোনো হত্যা এই বিষয়টা আমরা কোনো কনক্লুশনে আসতে পারছিলাম না। যাই হোক, আমরা তবে আমাদের মধ্যে একটা সন্দেহ ছিল, একটা মানুষকে অজ্ঞাত কোনো ব্যক্তি কেন হসপিটালে নিয়ে আসলো, কোথেকে নিয়ে আসলো। বলা হচ্ছে সদরঘাট থেকে নিয়ে এসছে, এটাই সত্য কিনা। যে পুলিশই আমাদের যে একটা মন, সেই মনে আমাদের একটা দ্বিধা ছিল। পরবর্তীতে আমরা এই বিষয়টা তদন্ত শুরু করি এবং জানা যায় এই মাধুরী বিশ্বাস তার শ্বশুর বাড়ি যে খুলনা তেরোখাদা এলাকায়, ওখানে বসবাস করতেন তার স্বামীর সাথে। তার স্বামী পিঙ্কু মজুমদার সাথে এখন থেকে প্রায় 8 থেকে 9 বছর আগে তাদের বিয়ে হয়। তাদের একটি বাচ্চা 7 বছর বয়স্ক, মেয়ে বাচ্চা, যার নাম শ্রেষ্ঠা। তো ওখানে বসবাস করছিল। এর পরবর্তীতে আমরা যখন এই অপমৃত্যু মামলাটি তদন্ত শুরু করি, আমরা বিভিন্ন দিক যাচাই বাছাই করছিলাম। 28 তারিখ সকালবেলা খুলনা থেকে শ্বশুর বাড়ি থেকে বের হয় বাবার বাড়ি বাগেরহাট যাবে এই উদ্দেশ্যে, কিন্তু এর মধ্যে সে আর তার বাবার বাড়ি যায়নি। তখন তারা তাকে খোঁজাখুঁজি করে তারাও কোনো সন্ধান পায়নি। তার যে রেগুলার ফোন নাম্বারটি ছিল ওই ফোন নাম্বারটিও বন্ধ ছিল। এতে করে তারাও বিচলিত হয়ে পড়ে। আমরা পরবর্তীতে যখন তার বিষয়ে আরো খোঁজ খবর নিতে থাকি, যাচাই বাছাই করতে থাকি, তার ব্যবহৃত ফোন বা অন্যান্য ডিভাইস ছিল ওগুলোকে আমরা আমাদের তদন্তের আওতায় নিয়ে আসি। তখন দেখা যায় সে খুলনা থেকে যে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, সে বাগেরহাট না গিয়ে সে বরিশাল চলে যায়। তখন আমরা এটা আমাদের মনে আরো সন্দেহ দেখেছি, বরিশাল কেন গেল। পরবর্তীতে আমরা তার বিভিন্ন অনুসন্ধানের মাধ্যমে একটা লোকের সন্ধান পাই, যার বাড়ি পটুয়াখালী এলাকায় এবং তার নাম হলো বিধান দাস, পিতা নিত্যরঞ্জন দাস। পটুয়াখালী 10 মিনা এলাকায়, থানা এলাকায় তার বসবাস, ওখানে তার স্থায়ী ঠিকানা। আমরা তার সন্ধান পেয়ে তার বিষয়ে অনুসন্ধান শুরু করি এবং গত 17 তারিখ রাত্রে তাকে আমরা ঢাকার পার্শ্ববর্তী একটা জেলা থেকে গ্রেফতার করি।
গ্রেফতারের পর তার সাথে আমরা এই বিষয়ে বিস্তারিত কথাবার্তা বলি। কথাবার্তা জানা যায় এই বিধান দাস, তার বয়স আনুমানিক 25 বছর হবে। সে বালি কাটার যে জাহাজ, ওই জাহাজে কাজ করে এবং তার কোনো একজন বন্ধুর কাছ থেকে, সে স্পষ্ট বলতে পারেনি কার কাছ থেকে নাম্বারটা পেয়েছে, একটি ফোন নাম্বার পায়। যে ফোন নাম্বারটি ছিল মাধুরী বিশ্বাসের। তো ওই ফোন নাম্বারটি পাওয়ার পর সে মাধুরী বিশ্বাসের সাথে যোগাযোগ শুরু করে। যোগাযোগের এক পর্যায়ে তাদের সাথে একটি প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং এই প্রেমের সূত্র ধরে বিধান দাস বিভিন্ন সময় মাধুরী বিশ্বাসের কাছ থেকে বিভিন্নভাবে টাকা পয়সা নিত। এটা জোর জবরদস্তি করে নিত বিষয়টা তা না। সে বিধান বলেছে সে মাধুরী তাকে বিভিন্ন সময় টাকা দিত, তার দাদিকে চিকিৎসার জন্য কিংবা তার কোনো কাজে লাগলে তাকে দিত। এই পরিমাণগুলো 3000, 2000 এইরকম পরিমাণ। এবং কয়েকবার সে নিয়েছে, 3-4 বার নিয়েছে এরকম সে বলেছে। সম্পর্কটি যখন এরকম 4-5 মাসে গড়ায়, তখন মাধুরী বিশ্বাসের কাছ থেকে বিধান দাসের উপর একটি চাপ তৈরি হয় তাকে বিয়ে করার জন্য। এদিকে মাধুরী বিশ্বাস বিবাহিতা এবং তার একটি সন্তান আছে। অন্যদিকে বিধান দাস অবিবাহিত এবং তার ফ্যামিলির বড় সন্তান। তাই সে মাধুরী বিশ্বাসের সাথে প্রেমের সম্পর্ক কন্টিনিউ করলেও তাকে বিয়ে করবে এই চাপটি সে নিতে পারছিল না। এক পর্যায়ে অধিকতর চাপ প্রয়োগ করার জন্য মাধুরী বিশ্বাস বরিশালে চলে যায়। বরিশালে গিয়ে বিধান দাসকে বলে যে আমি বরিশালে এসেছি, তুমি আসো আমার সাথে দেখা করো। এবং তার কথায় বিধান দাস বরিশালে আসে এবং বরিশালে এসে তার সাথে দেখা করে এবং তারা বরিশালের একটি স্থানীয় হোটেলে তারা রাত্রি যাপন করে। এটা হলো 28 তারিখ রাতে। 28 তারিখে রাতে তারা একসাথে হোটেলে রাত্রি যাপনের পর 29 তারিখ সকালবেলা বিধান তার গ্রামের বাড়ি পটুয়াখালীতে চলে যায়। তারা একসাথে 4 তারিখ বিকালবেলা লঞ্চ যুগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যেহেতু বিধান দাস মাধুরী বিশ্বাসকে বিয়ে করবে না, কিন্তু মাধুরী বিশ্বাসের কাছ থেকে একটা বিয়ের চাপ ছিল, তখন বিধান মাধুরীকে যাতে তাকে স্থায়ীভাবে কোনো চাপ প্রয়োগ করতে না পারে এরকম একটা পরিকল্পনা আসছিল। এবং সেই পরিকল্পনা মোতাবেক সে যখন একযুগে লঞ্চে আসবে এই বিষয়টি জানতে পারে, তখন 10 মিনিট থেকে সে স্থানীয় একটি দোকান থেকে 1 বোতল কীটনাশক, যেটা বিষক্রিয়া অত্যন্ত মারাত্মক এবং খেলে মানুষ মারা যায়, এইরকম একটি কীটনাশকের বোতল, তার কথা মতো এটা ঘাস মারার ঔষধ, এটা ক্রয় করে সে লঞ্চে ওঠে এবং তার পরিকল্পনা হলো রাতে এটা মাধুরী বিশ্বাসকে সে সেবন করাবে যাতে মাধুরী বিশ্বাস মারা যায়। পরিকল্পনা মোতাবেক তারা একসাথে লঞ্চে ওঠে বিকাল 5টা আনুমানিক 4টার দিকে এবং তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এবং যাত্রাপথে রাতের একটা সময়ে সে পানির বোতলে এই কীটনাশকটি মিশিয়ে দিয়ে মাধুরী বিশ্বাসকে এটি সেবন করতে উৎসাহিত করে এবং বলে যে এটা পানি, এটা খাও। এবং আরো বলে যে তোমার তো গ্যাসের সমস্যা আছে আমি জানি, তুমি এটা খেলে তোমার এটার মধ্যে কিছু ওষুধ জাতীয় একটা মিশানো আছে, এই গ্যাসের ওষুধ তুমি এটা খেলে তোমার গ্যাসের সমস্যা দূর হবে। তখন মাধুরী বিশ্বাস নিজেও খায় এবং তার মেয়েকেও ওই পানিটি পান করায়, কীটনাশক মিশ্রিত পানিটি। বিধান দাসের কথা মতে এই
ঔষধ খাওয়ার পর তাদের মধ্যে কিছু শারীরিক প্রতিক্রিয়া শুরু হয়, তারা লঞ্চে একাধিকবার বমি করে এবং কিছুটা অসুস্থ হয়ে পড়ে। এবং এই অবস্থায় তারা ভোর 5টার দিকে সদরঘাটে আসে এবং সদরঘাটে লঞ্চ থেকে তারা একসাথে নেমে ঘাটে অবস্থান করে এবং তাদের জন্য খাবার এবং ঔষধ এই জাতীয় কিছু আনবে এই কথা বলে বিধান দাস ওখান থেকে চলে যায়। এবং আমরা ধারণা করছি যে ওই চলে যাওয়ার পরেই সে এখানে অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়লে কেউ একজন তাকে হসপিটালে নিয়ে যায়। ওই দিনই রাতের কোনো একটা সময়ে মাধুরী বিশ্বাস হসপিটালে মারা যায় এবং 14 তারিখে আমরা সংবাদ পাই আর আত্মীয়র মাধ্যমে যে তার যে মেয়ে শ্রেষ্ঠা 7 বছর বয়সী, সেও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।